আজ আমি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। যদিও এই বিষয়টা পুরোপুরিভাবে তোমাদের ক্লাস 11-এ সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, এটা ক্লাস 10-এ তোমরা করেছো। ক্লাস 10-এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে ডিটেলস পড়াশোনা করেছো, কিন্তু ক্লাস 11-এর সিলেবাসে আমাকে ঢুকতে গেলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ভালো করে জানতে হবে। মানে এক কথায় যেটা তোমরা জানো প্রচলিত কোথায়, যে মেন মিডিয়ার মোড, এগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতা ব্যাপারটা কি বলতো, আমরা ক্লাস 8 থেকে স্ট্যাটিস্টিক্স পড়ে এসেছি। ক্লাস 8-এ আমরা পাই চিত্র ড্র করেছি, বার ডায়াগ্রাম ড্র করেছি, এই সকল জিনিস নিয়ে, বা ধরলাম আমাদের পরিসংখ্যা নিয়েও আমরা ক্লাস 8-এ টুকটাক জেনেছি, 9-এও করেছি, তারপর 10-এ আরও করেছি। স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো কিছু যখন আলোচনা করতে হয়, একটা জিনিস বলতে হয় যে আমরা কোনো ডেটা যখন আমরা স্টাডি করব ওভার এ ফিল্ড, একটা বৃহত্তর গোষ্ঠীর মধ্যে কোনো কিছু জিনিস আমি যখন স্টাডি করব, অবশ্য ছোট কোনো কিছু জিনিসও হবে। ধরে নাও তোমরা এখানে যে বসে আছো, আমি তোমাদের উচ্চতা পরিমাপ করব। তোমাদের উচ্চতা যে পরিমাপ করব, আমি প্রত্যেকের নাম লিখবো, তার পাশে তার উচ্চতা লিখবো, নাম লিখবো, তার পাশে উচ্চতা লিখবো। একটা টেবিল ফরম্যাটে আমি তোমাদের ডেটাগুলো সাজাচ্ছি, যে কে কত ফুট কত ইঞ্চি লম্বা। তো এরকম ধরনের ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করাটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এখন যে ডেটাগুলো পাবো, দেখা যাবে অনেক সময় যে 4 ফুট 3 ইঞ্চি, বি 3 ফুট 9 ইঞ্চি, সি 4 ফুট 3 ইঞ্চি, এই যে জায়গাগুলো আমি পরিমাপ করছি। কতজনের ডেটা পরিমাপ করছি, টোটাল আমরা ক্যালকুলেট করতে পারবো যে টোটাল 100 স্টুডেন্টের আমি ডেটা পরিমাপ করছি, নাম্বার অফ পিপলস। আর এগুলো হচ্ছে ডেটা, যে ডেটা নিয়ে আমরা স্টাডি করছি। এখন এইটুকুন ডেটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে 4 ফুট 3 ইঞ্চি কজনের আছে, 2 জন ব্যক্তির আছে। কার কার? এ এবং সি। এরকম যদি 100 জনের সার্চ করে দেখি, দেখা যাবে আরো অনেক জনের পেয়ে যাব। এই জিনিসটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলাতে বলা হয় পরিসংখ্যা। এই যে ধরলাম 3 ফুট 9 ইঞ্চি কজনের আছে, 1 জনের আছে। এগুলো সব ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। এখন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জিনিসটা বলতে গেলে, যে পরিসংখ্যা আমরা যখন বিশ্লেষণ করব, তার মানগুলো সবসময় কেন্দ্রে কোনো একটা মান, কেন্দ্রীয় কোনো মানটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করি। এখন কেন্দ্রীয় প্রবণতা কি, মানে কিছু কিছু জিনিস, যেমন একটা ক্যারেক্টার আমি তোমাদের বলছিলাম, পরবর্তীকালে এক্ষুনি বলবো আমি, যে মেন মিডিয়ার মোড, এগুলো হচ্ছে সূচক। এগুলোর পরিমাপ কোথায় আছে, যে ডেটাগুলো পাচ্ছি সেই ডেটাগুলো কোথায় আছে, ঠিক মাঝখানে কেন্দ্রীভূত। মানে প্রবণতাটা কোন দিকে, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকছে।
আমরা একেবারে ছোট ক্লাসে 6, 7, 8 এর গড় ক্যালকুলেট করেছি। পরবর্তীকালে ওটাকেই আমরা যৌগিক গড় বলছি। আর 10-এ গিয়ে আমরা ওটা জানছি, ওটাই হচ্ছে মধ্যক, মিন বা এরিথমেটিক মিন। দেখো মিন জিনিসটা একটা সূচক। আমি কতগুলো, তোমরা ধরলাম একটা, আমি তোমাদের প্র্যাকটিস টেস্ট নিয়েছি, প্র্যাকটিস টেস্টে প্রত্যেকে কত কত নাম্বার পেয়েছো সেগুলো টোটাল করে আমি নাম্বার অফ পিপুলস দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই তো গড়। যে 10 জনে মোট কত পেয়েছে ভাগ করে দিলে যে মানটা পাবো দেখবে সেটা কিন্তু কেন্দ্রে কেন্দ্রীভূত। তার উপরে কিছু ক্যান্ডিডেট পাবে, তার নিচেও কিছু মান পাবে। তাহলে যে গড়টা যেটা পাচ্ছে ঠিক মাঝখানে আছে না, এই জন্য জিনিসটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। যে সূচক দিয়ে আমরা পরিমাপ করব সেটাই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কি কি দিয়ে করতে পারবো আমরা? মিন, মিডিয়ান অ্যান্ড মোড। তোমরা ক্লাস 10-এ করেছো যে মিন মানে হচ্ছে মধ্যক। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কি দিয়ে করব? এই 3টে সূচক দিয়ে করব। মিন মানে হচ্ছে যেটা আমরা সাধারণত গড় বলি, আরো একটু ভালো করে বললে সেটাকে বলা হয় যৌগিক গড়, আরো একটু ভালো করে বললে মধ্যক বলা হয়ে থাকে। যৌগিক গড়, গড় বা যৌগিক গড় বা মধ্যক। মিডিয়ানটাকে কি বলবো? মধ্যমা। আর এটা হচ্ছে সংখ্যাগুরু, সংখ্যাগুরু। এগুলো বাংলা ক্লাস 10-এ তোমরা করেছো সবগুলো কিভাবে পরিমাপ করবো। আমি তবুও ইন শর্ট, যতটা শর্টকাটে হোক আমি সমস্ত বিষয়গুলো টাচ করে যাব। যে ক্লাস 10-এর মতো আমি ডিটেলসে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব না। যেটুকুন না বললে নয়, যেটা কাজে লাগবে সেই জায়গাটা আমি তোমাদের বলে চলে দেবো। কি আছে, আমি প্রথমে ধরলাম মিন নিয়েই কাজ করব। যৌগিক গড়, নম্বর 1 যৌগিক গড় আমি ক্যালকুলেট করব। প্রথম কি? মিন নিয়ে কাজ করব, যৌগিক গড় নিয়ে কাজ করব। ধরে নাও কতগুলো ডেটা দেওয়া আছে, আমি পরপর প্রত্যেকটা ফর্মুলার এক একটা করে এক্সাম্পল দিয়ে যাব। ধরে নাও কতগুলো ডেটা আছে, 6, 7, 8, 9, 10, 15, 20, 25। এই ডেটাগুলো গড় ক্যালকুলেট করতে হবে বা মিন ক্যালকুলেট করতে হবে বা যৌগিক গড় ক্যালকুলেট করতে হবে। এগুলোকে যদি প্রত্যেকটাকে আমি একটাকে x1, x2, x3 এরকম করতে 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 যদি নেমিং করি, তাহলে এর যৌগিক গড় ক্যালকুলেট করার ফর্মুলা হবে যেটা x মিন। যৌগিক গড়ের নোটেশন x এর মাথায় বার চিহ্ন, x মিন হবে সামেশন x বাই n, সামেশন x বাই n। মানে এই ডেটাগুলোকে যদি x ভিলে কনসিডার করা হয় তার ফর্মুলা কি? সামেশন x বাই n, যেটা সেই ক্লাস 6, 7, 8-এ যেটা গড় বলে জানতে, যে সবগুলো যোগ করে দেওয়া। একটু উপরে উঠছো তো সেটা সামেশন মানে বুঝে নিচ্ছ। সমস্ত ডেটাগুলোকে যদি x1, x2, x3 ডিনোট করি, অ্যাকচুয়ালি সামেশন nটাকে এরকম ভাবে বলতে পারি যে সামেশন xi i ইকুয়াল টু 1 to n, সামেশন xi i ইকুয়াল টু 1 to n বাই n। এটার মিনিংটা বুঝতে পেরেছো? কাজে লাগবে কিন্তু এখানে অনেক। যে আরো যদি তোমাদের ভালো করে যদি বলা হয় যে সবগুলোকে যদি নামকরণ করি x1, x2, x3, তার মানে এখানে এটার নাম কি? এটা কি হলো? x1, এটা কি হলো? x2, x3, x4, x5, x6, x7, x8, এটা কি হতো না? x8। তার মানে x1, x2 ডট 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 কত দূর যায়? x8 পর্যন্ত বাই 8, তাই না? যদি n সংখ্যক থাকে ডট 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 n বাই n। এবার দেখো উপরের গুণটাকে কি বলবো? সামেশন i ইকুয়াল টু 1 to n xi বাই n। এটি হচ্ছে যৌগিক গড়ের ফর্মুলা। সিম্পল যৌগিক গড় ক্যালকুলেশনের ফর্মুলা। মানে কি? i এর ভ্যালু 1 বসালে কি হচ্ছে? x1। সামেশন মানে সাম, i এর ভ্যালু যদি 1 বসায় তাহলে x1। সামেশন মানে সাম, i এর ভ্যালু 2 বসালে কত?
x2 কত দূর যাবে, x1 i এর ভ্যালু 1 2 3 4 কত দূর যাবে, n পর্যন্ত যাবে। এবারে এটাকেই এত টিপিক্যাল ফরম্যাটে না লিখে x min ইকুয়াল টু সামেশন x বাই n সিম্পল ফরম্যাটে লেখা হয়। তো সামেশন x বাই n ক্যালকুলেট করে দেখো এটা কত হচ্ছে তোমাদের, রেজাল্ট কত হচ্ছে, যে যৌগিক গড় x min সমান সামেশন x বাই n, তার মানে কি দাঁড়াচ্ছে 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25 বাই 1 2 3 4 5 6 7 8 কতগুলো ডেটা আছে, 8টা ডেটা বাই n না, তাহলে কত হচ্ছে গড়, কত হচ্ছে, ও বলছে তাহলে x min এর মান 10 এসে গেছে, 12.5 সামটা কত এসছে 100/8, তাহলে 12.5, এটা তাহলে আমাদের যৌগিক গড়ের মান এসে গেল। নম্বর 2, ধরে নাও ডেটা যদি অনেক বড় বড় হয় তখন আমাদের কি করব, তার কতগুলো প্রসেস আছে, মানে ওয়েটেড এই যে জায়গাটাকে যৌগিক গড় বা এরিথমেটিক মিনও বলা হয়ে থাকে। যৌগিক গড়ের আরেকটা নাম একটু তখনই বলা উচিত ছিল, এম মানে হচ্ছে এরিথমেটিক মিন, এরিথমেটিক মিন এম ডিউ বলা হতে পারে। যদি ওয়েটেড দেওয়া থাকে, ওয়েটেড মানে ওই যেটা বললাম কতবার আছে, ওয়েটেড দেওয়া থাকে, ওয়েটেড এরিথমেটিক মিন কিভাবে ক্যালকুলেট করব, ওয়েটেড এরিথমেটিক মিন, ওয়েটেড এরিথমেটিক মিন ক্যালকুলেট করার কতগুলো প্রসেস আছে। নম্বর 1, ডাইরেক্ট মানে প্রত্যক্ষ পদ্ধতি। নম্বর 2, সংক্ষিপ্ত পদ্ধতি। আর স্টেপ ডিভিয়েশন মেথড, যেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডিভিয়েশন মেথড, আর এটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর এটা হচ্ছে শর্টকাট মেথড। এখন এই তিনটে পদ্ধতি আমরা কিন্তু এরিথমেটিক মিন ক্যালকুলেট করতে পারি। যদি গ্রুপের ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে বা কখনো ওয়েটেড দেওয়া থাকে, গ্রুপেড আমি ধীরে ধীরে যাবো, এটাতে গ্রুপেডে আসবো, গ্রুপের জিনিসটাও বলবো, কিন্তু আমি যখন ডেটাগুলো একটু অন্যরকম ফরম্যাটে দেওয়া থাকবে, এক্সাম্পল নম্বর 2তে আসছি, 2 নম্বর এক্সাম্পলে আসছি। ধরে নাও একটা টেবিল লিখছি তোমাদের, ওয়েটেড দেওয়া আছে মানে x দেওয়া আছে, আর এটা পরিসংখ্যা দেওয়া আছে, মানে x কতবার আছে পরিসংখ্যা দেওয়া আছে। তার মানে ধরে নাও এখানে 1 7 বার আছে, 3 11 বার আছে, 4 15 বার আছে, 5 6 বার আছে, 7 9 বার আছে, 8 2 বার আছে, 9
একবার আছে, এরকম ধরনের ডেটা দেওয়া আছে। এটার আমাকে মিন ক্যালকুলেট করতে হবে। এটার মিন যখন ক্যালকুলেট করবো আমাদের, তোমরা আগের মেথডেও ক্যালকুলেট করতে পারো। বোঝার চেষ্টা করো তো, যে 1 যদি 7 বার থাকে তাহলে 1 ইন্টু 7, মানে 1 7 বার যোগ হবে, 1 7 বার যোগ হবে। এটার পদ্ধতি ফর্মুলাটা হচ্ছে, এটার একটা ফর্মুলা আছে। এটা ফর্মুলাটা কি, যে মিন ইকুয়াল টু সামেশন, পরিসংখ্যাকে যদি এফ দেওয়া হয়, পরিসংখ্যাকে যদি এফ দেওয়া হয়, সামেশন এফ এক্স ডিভাইডেড বাই সামেশন এফ, এটা আমাদের ফর্মুলা। সামেশন এফ এক্স বাই সামেশন এফ, মানে মোট পরিসংখ্যা করতে হবে কতবার আছে। তাহলে এই ফর্মুলাতে যদি যাই, এটার প্রবলেম করতে গেলে ডাইরেক্টলি টেবিলটা একটু উল্টো রকম সাজিয়ে নিই, রিভার্স করে নিই টেবিলটাকে। এক্স হচ্ছে আর এটা এফ হচ্ছে পরিসংখ্যা, এক্স এফ আর এফ এক্স, এটাই লাগবে, আর কিছু লাগবে না। তাহলে এক্স কি আছে, 1 7 বার আছে পরিসংখ্যা, 3 11 বার আছে, 4 15 বার আছে, মানে এগুলো পরিসংখ্যা 15 বার আছে, 5 6 বার আছে, 7 9 বার আছে, 8 2 বার আছে, আর 9 1 বার আছে। আর নিচে টোটাল কথাটা লিখবো, মোট। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমি একটা জিনিস বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই আগে পর্যন্ত জায়গাটা ঠিক ছিল। অনেক সময় তোমাদের কি হয়েছিল, মানে লকডাউনের জন্য আগের বছর তোমাদের সিলেবাসে কিন্তু এই জিনিসটা ঠিকমতো ছিল না। আমি যদি কতগুলো সংখ্যার গড় ক্যালকুলেট করতাম, আগের যে ডেটাগুলো দিয়েছিলাম, একটু বোঝার চেষ্টা করো তো এই জায়গাটা, একটু কপি করার দরকার নেই। প্রত্যেকটা ডেটা কিন্তু আলাদা ছিল এক্সাম্পল নম্বর 1-এ, কিন্তু কতগুলো ডেটা যদি অনেকবার থাকে, 6 ধরলাম 4 বার আছে, 5 2 বার আছে, 3 2 বার আছে, 4 1 বার আছে, 7 2 বার আছে, 7 3 বার আছে। তাহলে এর যৌগিক গড় কিভাবে ক্যালকুলেট করবো? তাহলে সবগুলো যোগ করে বাই মোট, তাহলে মোট কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটাই হচ্ছে মোট পরিসংখ্যান সামেশন এফ। সামেশন এফ মানে হচ্ছে এন। তাহলে আমি কি করব, তাহলে 6 4 বার যোগ করব, 6 যুক্ত 6 যুক্ত যুক্ত এরকম করে করে যাবো। কিন্তু 6 যদি 4 বার যোগ করি, তাহলে সেটা না করে 6 ইন্টু 4 করতে পারি, প্লাস 5 ইন্টু 2, 3 ইন্টু 2, প্লাস 4 ইন্টু 1, প্লাস 7 ইন্টু 3, ডিভাইডেড বাই মোট কত গুণ হচ্ছে, কত গুণ হচ্ছে, 4 4 8 12, তাই তো, মোট 12 হচ্ছে। তাহলে দেখো, বোঝার চেষ্টা করো, সামেশন এফ এক্স মানে কি বলছে বলো তো। দেখো এফ মানে পরিসংখ্যা, দেখো 6 কবার আছে 4 বার, তাহলে এই টেবিল ফরম্যাটে যদি লিখি, তাহলে 6 কবার আছে 4 বার, তাহলে 6 এর সঙ্গে 4 গুণ হয়েছে, তাহলে কি 6 হচ্ছে এক্স, আর এটা হচ্ছে তার এফ, তার পরিসংখ্যা, তাই জন্য এফ এক্স। 5 ইন্টু তার পরিসংখ্যা কবার আছে 2 বার, 3 ইন্টু তার পরিসংখ্যা কবার আছে 2 বার, 4 একবার আছে তার পরিসংখ্যা, এই জন্য সামেশন এফ এক্স বাই সামেশন এফ। আশা করি বুঝতে পেরেছো। এবার এগুলো টোটাল করো, ক্যালকুলেট করে দেখো। আর এফ এক্স মানে কি, 1 ইন্টু 7 মানে 7, 3 ইন্টু 11 মিনিট 33, 4 ইন্টু 50 60, তাহলে সামেশন এফ ক্যালকুলেট করো। আরেকটা জিনিস বলি, স্ট্যাটিস্টিক্সে যখন অঙ্ক করবে সবসময় কিন্তু ক্যালকুলেটর কাজে লাগবে। মানে আপাতত 2-3টে ক্লাস সবসময় ক্যালকুলেটর ব্যাগে রাখবে, ফিজিক্সের মতো। কত হচ্ছে,
সামেশন এফটা কত হচ্ছে 51 এন্ড সামেশন এফএক্স 218। তাহলে অতএব মিন ইকুয়াল টু সামেশন এফএক্স ডিভাইডেড বাই সামেশন এফ, তাহলে 218/51 যেটা হবে সেটাই অ্যান্সার। কত হচ্ছে 4 নেক্সট এক্সাম্পল আমি যাব। এক্সাম্পল নম্বর 3। ধরে নাও ডেটাগুলো একটু বড় বড়, তখন কিন্তু এই মেথডে সহজে কিন্তু হবে না। আমি তোমাকে ডেটাগুলো দিচ্ছি। ধরে নাও প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রী সংখ্যা, প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা। এবার আমি একটা ডেটা বলছি। ধরে নাও 50 নম্বরের পরীক্ষা হয়েছে, 15 পেয়েছে 5 জন, 20 পেয়েছে 8 জন, 22 পেয়েছে 11 জন, 24 পেয়েছে 20 জন, 25 পেয়েছে 23 জন, 30 পেয়েছে 18 জন। নাম্বার উঠছে না, তাই তো? 33 পেয়েছে 13 জন, 28 পেয়েছে 3 জন, আর 45 হাইস্ট একজন পেয়েছে। পনেরো পেয়েছে 5 জন, 20 পেয়েছে 8 জন, 22 পেয়েছে 11 জন, 24 পেয়েছে 20 জন, 25 পেয়েছে 23 জন, 30 পেয়েছে 18 জন, 33 13 আর 28 পেয়েছে, এটা 38 হবে। 33 এর পর বেড়ে যাচ্ছে না, 38 পেয়েছে 3 জন আর 45 পেয়েছে 1 জন। তাহলে এর যখন যৌগিক গড় ক্যালকুলেট করবো, তোমরা এই মেথডে করতে পারো, তখন এই সামেশন এক্সটা এত বড় হয়ে যাবে, সেটা অ্যাড করা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কিন্তু এই জিনিসটা ক্যালকুলেট করতে পারি। তার জন্য কি করব, আমাদের এর একটা ফর্মুলা আছে, x mean equal to a plus summation f d by summation f। এখন এই জিনিসটা কি অ্যাজিউম মিন ধরে নেওয়া হয়, এরকম ধরে। আমি অঙ্কটাতে আসছি কিভাবে কি করব। ধরে নাও x এর একটা কলাম, কি কি দেওয়া আছে x এর মান, f এর কলাম। এবার x এর মানটা এত বড় যে বড় বড় ডেটা দেওয়া আছে, তাই জন্য x এর মানটা একটু শর্টকাট করে নেব। কিভাবে শর্টকাট করবো, সেটা d নাম দেবো। d ইকুয়াল টু x মাইনাস a করব। a হচ্ছে অ্যাজিউম মিন, মানে একটা যে x ডেটাগুলো দেওয়া আছে তার মাঝের কোনো একটা মানটাকে আমরা ধরে নেব মিন হিসেবে। আর d হলো, এটা হচ্ছে fd। এই ডেটাগুলোকে নিয়ে আমি কাজ করব। কি কি দেওয়া আছে, 15 20 22 24 25 30 33
8 and 45 নিচে টোটাল। এফ কি দেওয়া আছে 5 8 11 20 23 18 13 3 11। অন্যান্য বছর কিন্তু এই ক্লাসটা করতে হয় না আমাকে, তার কারণ গত বছর লকডাউনে গিয়েছে, তোমরা এই জিনিসটা ঠিকঠাক ভালো প্র্যাকটিস করো, তাই জন্য এটার উপর আমাকে একটা ক্লাস দিতে হচ্ছে। এবার এ কি ধরবো, ঠিক মাঝের মানটা কতক্ষণ ডেটা আছে, যেটা খুশি ধরতে পারি, মাঝের দিকে ধরলে সুবিধা হয়। 1 2 3 4 5 6 7 8 9 নটা আছে, তাহলে 1 2 3 4 5 5 নম্বরটা, তাহলে এটাকে এ ধরে নিই। যখন জোর হবে, দুটো হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ধরবো। যখন দুটো হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ধরবো। তুমি এ ইকুয়াল টু 30 ধরলে কোনো অসুবিধা নেই, এ ইকুয়াল টু 45 ধরে করবে, অঙ্ক কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝের দিকে ধরলে সুবিধা হয়। তাহলে এবারে এক্স মাইনাস এ কি করে ক্যালকুলেট করবো, মানে মানে কি 25 যদি, তাহলে 15 মাইনাস 25 কত, -10, 20 মাইনাস 25 -5, 22 মাইনাস 25 -3, 24 মাইনাস 25 -1, 25 মাইনাস 25 0, 30 মাইনাস 25 5। কমপ্লিট করো। তেত্রিশ মাইনাস 25 8, 28 মাইনাস 25 13, 45 মাইনাস 25 20। তো সামেশন এফ ক্যালকুলেট করো, কারণ ফর্মুলাতে কি সামেশন এফ জান দরকার, টোটাল ফ্রিকোয়েন্সি তো দরকারই, এটাকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। সামেশন এফ সমান কত হচ্ছে টোটালটা, এবার এফ ডি দরকার, মানে এফ এর সঙ্গে ডি মাল্টিপ্লাই করো, 5 ইন্টু -10 -50, 8 ইন্টু -5 -40, -33 -20 0 90। কমপ্লিট হয়েছে? আচ্ছা, তারপর 13 8 104, 39 20। কত হচ্ছে বলো, সামেশন এফ কত এসছে, 102। সামেশন এফ ডি, সামেশন এফ ডি কত এসছে, 110। তাহলে মিন ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ। তাহলে এ মানে কি ধরেছিলাম 25, সামেশন এফ ডি কত পেলাম 110, সামেশন এফ কত পেলাম 102। 110 বাই 102 কত হচ্ছে দেখো, ক্যালকুলেটর তোমাদের কাছে আছে, এত টাইম লাগানোর দরকার নেই।
স্ট্যাটিস্টিক্সের অঙ্ক করা মানে ক্যালকুলেটর হাতের কাছে রাখবে। 1.07 তার মানে 26.07, এটাই অ্যান্সার। Next, example number 4. Step deviation method apply করব। ধরো না একটা টেবিল লিখছি, এই টেবিলেই করতে পারতাম, কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য আমি আরেকটা আলাদা টেবিল করছি। এক্স আর এফ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ধরে নাও ছশো 5 বার আছে, 650 7 বার আছে, 700 680 করে দাও, 680 8 বার আছে, 720 10 বার আছে, 740 12 বার আছে, 750 15 বার আছে। এরকম ধরনের ডেটা দেওয়া আছে। তো এটা আমাকে স্টেপ ডিভিয়েশন মেথডে আমাকে কাজ করব, বা আমরা এই সংক্ষিপ্ত ডাইরেক্ট শর্টকাট মেথডেও করতে পারি, যে এ প্লাস সামেশন অ্যাজুম মিন পদ্ধতিও আমি করতে পারি, কিন্তু সেক্ষেত্রেও আবার ওই যে এক্স মাইনাস এ করেছি সেই ডেটাটাও অনেক বড় হয়ে যাবে, আরও ছোট করতে হবে, তাহলে ক্যালকুলেশন শর্টকাট হবে। তাই জন্য স্টেপ ডিভিয়েশন মেথড অ্যাপ্লাই করতে হবে। তার ফর্মুলাটা হচ্ছে এটাই, যে এক্স মিন ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ইউ বাই সামেশন এফ ইন্টু এইচ। এইচ বলে একটা জিনিস আসবে। তো কিভাবে আসছে প্রবলেমটা? এক্স এফ টু ক্যালকুলেট করব এক্স মাইনাস এ, বা আমার এক্স মাইনাস এ ক্যালকুলেট করব, সেটা দেখবো অনেক বড় হয়ে গেছে। তাই জন্য এটাকে ইউ বলে একটা নাম দেব, যে যেটা এটার নাম কি ছিল আমাদের? ডি ছিল। ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ করবো, কিন্তু সেটাও অনেক বড় ডেটা হয়ে যায়। তাই জন্য ইউতে কনভার্ট করবো কি এক্স মাইনাস এ বাই এইচ ইন্টু এফ ইউ। তো ডেটাগুলো কি আছে? 600, 650, 680, 720, 740, 750 total. Five, 7, 8, 10, 12, 15. তো কোনটাকে মিন ধরবো? অ্যাজুম মিন 1 2 3 4 5 6, ছটা আছে, যেটা খুশি আমি 720টাকে এ যদি মনে করি, 720টাকে এ বলে মনে করলাম। তাহলে এবারে ক্যালকুলেট করতে হবে 600 মাইনাস 720,
মানে -120, 650 -720 -70, 680 -720 -40, 0, 20, 30। দেখো এই ডেটাগুলো অনেক বড়, গুণ করতে হবে। এই ডেটাগুলো দেখো 5-এর সঙ্গে 120, মানে ওই যে আগেরটা যেমন কি সামেশন এফডি ক্যালকুলেট করেছিলাম, এফডি ক্যালকুলেট করতে গিয়ে সেখানে হয়েছিল, কিন্তু এবার এখানে যে কোনো একটা কিছু দিয়ে ভাগ করব। কি সূচক দিয়ে ভাগ করতে পারি যাতে আমাদের, দেখো সবগুলো দেখে কি দিয়ে ভাগ করলে ছোট হয়ে যাবে? 10 দিয়ে ভাগ করলে ছোট হয়ে যাবে, তাহলে এইচ এর মান 10 নিয়ে নেব, এইচ এর মান 10 নিয়ে নিতে পারি। তাহলে কত? -12, -7, -4, 0, 2, 3। তাহলে এইচ ইকুয়াল টু কত ধরলাম? 10 ধরলাম। এবার এফ ইউ ক্যালকুলেট করো, মানে এফ আর এটা ইউ। 60 -49 -32, 0, 12, 24, 45। ক্যালকুলেট করো। তাহলে সামেশন এর কত এসছে? 57। সামেশন এফ ইউ কত হচ্ছে? -72, -72। ওকে, তাহলে এক্স মিন আমাদের কি দাঁড়াচ্ছে? ক্যালকুলেট করো। এ প্লাস সামেশন এফ ইউ বাই সামেশন এফ ইন্টু এইচ, মানগুলো বসে দাও। এ মানে কত? 720, এটা -72/57 ইন্টু 10, এটা ক্যালকুলেট করে দেখো। এতক্ষণ আমরা সিম্পল ডিস্ট্রিবিউশনে ছিলাম, এবার গ্রুপের ডিস্ট্রিবিউশনে আসবো। যে এত থেকে এতর মধ্যে এতজন মেম্বার আছে, যে 0 থেকে 20 মধ্যে 5 জন স্টুডেন্ট পেয়েছে, 20 থেকে 40-এর মধ্যে এতজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে, এটাকে বলা হয় গ্রুপের ডিস্ট্রিবিউশন, শ্রেণীবদ্ধ বিভাজন বা শ্রেণী বিভাজন, গ্রুপের ডিস্ট্রিবিউশন। ফর এক্সাম্পল নম্বর 5, ধর শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী কি দেওয়া আছে? 0 থেকে 10 দেওয়া আছে, 10 থেকে 20 দেওয়া আছে, 20 থেকে 30 দেওয়া আছে, 30 থেকে 40 দেওয়া আছে, 40 থেকে 50 দেওয়া আছে। এখানে 4 জন, 7 জন, 8 জন, 4 জন, 2 জন।
আমরা এতক্ষণ কিন্তু সিম্পল ডিস্ট্রিবিউশনে ছিলাম। গ্রুপের ডিস্ট্রিবিউশন যে আমরা ঢুকেছি, এই গ্রুপের ডিস্ট্রিবিউশন দিয়েই কিন্তু বেশি জিনিস তোমাদের পড়বে। একটু ভালো করে শোন, গ্রুপের ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের প্রবলেমটা কীভাবে করব? এরও ওই তিনটে পদ্ধতিতে করতে পারি, প্রত্যক্ষ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি, শর্টকাট মেথডও করতে পারি, স্টেপ ডিভিয়েশন মেথডও করতে পারি। তো শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। মধ্যমান বলে একটা জিনিস ক্যালকুলেট করব, এক্স বলে যেটা নাম দেব মধ্যমান। এবার আমরা যদি প্রথম মেথডটাতে করি তাহলে কত এফ এক্স হবে, এফ এক্স এ কাজ করতে পারবো। তাহলে 0 থেকে 10 পরিসংখ্যা কত 4, 10 থেকে 20 পরিসংখ্যা কত 7, 20 থেকে 30 8 জন আছে, 30 থেকে 40 4 জন আছে, আর 40 থেকে 50 2 জন আছে। আমি যদি প্রথম মেথডটাতে ক্যালকুলেট করি তাহলে কি ফর্মুলা? এক্স মিন ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ। তাহলে ক্যালকুলেট করে মধ্যমান কি হচ্ছে 0 আর 10 এর মাঝের মানটা কত 5। কি করে ক্যালকুলেট করলে? যে 0 প্লাস 10 বাই 2, তারপরে কি 10 প্লাস 20 বাই 2, তাহলে 15, তারপর এটা 25 হবে, তারপর এটা 35 হবে, 45 হবে মধ্যমান। সামেশন এফ কত হচ্ছে, মানে এন মানে সামেশন এফ কত হচ্ছে, আর সামেশন এফ এক্স কত হচ্ছে ক্যালকুলেট করে ফেলো। কত হচ্ছে বলো? সামেশন এফ কত হচ্ছে 25, সামেশন এফ এক্স 555, এটা 20 105 200 140 90। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 555 বাই 25 কত হচ্ছে 22.2। এটাই অ্যান্সার গ্রুপের ডিস্ট্রিবিউশনে। সেকেন্ড প্রবলেম, প্রবলেম নম্বর 6। ধরে নাও শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, পঞ্চাশ থেকে 70, 70 থেকে 90, 90 থেকে 110, 110 থেকে 130। এরকম ধরেন আমি একটা ছোট প্রবলেম দিয়েছি, যেটা গুলো কি আছে 10 12 15 18।
দেখো আমি যখন অঙ্কটা করব নর্মালি ভাববো যে সামেশন এফ এক্স বাই সামেশন এফ ফর্মুলাতে অ্যাপ্লাই করব, সেরকম টেবিল করার চেষ্টা করব, কিন্তু ডেটাগুলো একটু বড় হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি এদিকে ফাঁকা রাখছি, এক্স বলে লিখলাম ডেটা, মানে শ্রেণী এটা, তারপরে পরিসংখ্যা, তারপর মধ্যমান যেমন আছে তেমন হবে, মধ্যমান এক্স। এখন শ্রেণীটা কি আছে 50 থেকে 70, তারপরে কি আছে 70 থেকে 90, 90 থেকে 110, 110 থেকে 130, বেশি কিছু নেই টোটাল। এখন পরিসংখ্যা কি দেওয়া আছে 10, 12, 15, 18, পরিসংখ্যা মানে এফ। মধ্যমান কি হচ্ছে 50 আর 70 মাঝে কি হচ্ছে 60, তারপরটা 80, 100, 120। দেখো সামেশন এফেক্ট যখন করতে যাব অনেক বড় হচ্ছে, তাই জন্য ডি এর অবতারণা করবো, যে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ অ্যাজুম মিন। কোনটা? এই যে এক্স এর যে ডেটাগুলো আছে তার মাঝের মানটাকে নেব, ধরলাম 80টাকেই এ ধরে দেবো। আমি ইচ্ছে করে তোমাদের বোঝানোর জন্য আরো এরকম ছোট প্রবলেম থাকবে না, আরো অনেক বড় ডেটা থাকবে, ঠিক আছে? মানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্যই কাজটা করে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস এ কত হচ্ছে, মানে 80টাকে যদি এ ভাবি তাহলে 60 মাইনাস আছে -20, 0, 20, এটা 40। সামেশন এফ কত হচ্ছে দেখো, এবার এফ ডি ক্যালকুলেট করব। এফ ডি ক্যালকুলেট করছি, তাহলে আমাদের মিনের ফর্মুলা কি, এ প্লাস সামেশন এফ ডি বাই সামেশন এফ। তাহলে -200, 0, 300, 720। তাহলে সামেশন এফ ডি কত হচ্ছে দেখো তো, আর সামেশন এফ কত হচ্ছে দেখো। কত হচ্ছে সামেশন এফ 55, আর সামেশন এফ ডি কত এসছে 820। তাহলে মিন কি দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু 80 ধরেছিলাম, আর এটা 820 বাই 55, তাহলে 880 প্লাস কত হচ্ছে 820 বাই 55 কত বাই কত পয়েন্ট কত হচ্ছে 14.90, তার মানে কত হচ্ছে 94.90। এটাই আমাদের মিন ক্যালকুলেশন হলো। এটা সংক্ষিপ্ত মেথডে এলো, কিন্তু এই প্রবলেমটাও আমরা স্টেপ ডিভিয়েশন মেথডে অ্যাপ্লাই করতে পারি। মানে এই প্রবলেমটাকে আমি প্রবলেম নম্বর 7 করে দিয়ে স্টেপ ডিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? সেম টেবিলে দেখা যাক আনসারটা কি আসে। এই টেবিলটাকে কলামটাকে ইরেজ করে দিলাম, এই কলামটাকে ইরেজ করে দিলে তাহলে কি পাচ্ছি, এইটা অনেক বড় হয়ে যাচ্ছে,
তার জন্য ইউ ক্যালকুলেট করবো এক্স মাইনাস এ বাই কিছু একটা করবো এইচ ফর্মুলা, তারপরে এফ ইউ ক্যালকুলেট করবো। তো এখানে তারা নিশ্চিত দেখতে পাচ্ছি এইচ ইকুয়াল টু 10 নিলে বেটার হবে, 20 নিলেও কত সুবিধা হতো। দেখো আমি একটা কথা বলি শোনো, যখন গ্রুপের ডিস্ট্রিবিউশন থাকবে গ্রুপগুলো লেন্থ শ্রেণী দৈর্ঘ্য প্রায় সমান। দেখো 50 থেকে 70 শ্রেণী দৈর্ঘ্য কত 20 20 20 20, তখন এইচ কে 20 ধরবে, 10 ধরলে ভুল হবে। 10 ধরেও অঙ্ক করা যাবে, অঙ্ক প্রায় কাছাকাছি আনসার এসে যাবে, কিন্তু নিয়ম হচ্ছে এইচ হচ্ছে 20 ধরবো। যখন আমরা নর্মাল সিম্পল ডিস্ট্রিবিউশন ছিল তখন তো আমাদের কোনো ক্লু ছিল না, তখন যেটাতে ভাগ যাবে সেটাকে এইচ ধরে নিতাম, কিন্তু এখানে শ্রেণী দৈর্ঘ্য যেটা হবে সেটাকে এইচ ধরবো। তাহলে -2 0 2 না 2 নয়, ভুল বললাম 20, -1 0 1 2। তো এফ ইউ কত হচ্ছে 10 ইন্টু -1 -10 0 15 36। তো সামেশন এফ ইউ দেখো কত শর্টকাটে এসে গেছে, ক্যালকুলেশন বেশি বড় করতে হচ্ছে না, মুখে মুখে হয়ে যাচ্ছে, আর ক্যালকুলেটর ধরতে হবে না তোমাকে। মানে 41 হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এক্স মিন ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ইউ বাই সামেশন এফ ইন্টু এইচ। এ কত 80 ধরা ছিল, প্লাস এফ ইউ কত পেল 41 বাই 55 ইন্টু 20। কত হচ্ছে 80 প্লাস কত হচ্ছে 80 প্লাস, বলো ক্যালকুলেটর তোমাদের কাছে আছে? 14.9 তোমার 94.90 সেম অ্যান্সার এসে গেছে। বা একটু একটু কখনো কখনো পয়েন্টের এদিক ওদিক হতে পারে, কিন্তু কাছাকাছি প্রায় একই আসবে। তাহলে মিনের আমরা সমস্ত মেথডগুলো শিখে গেলাম, সিম্পল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কি হবে আর গ্রুপের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কি হবে। এখন আমরা মিডিয়ানে আসবো। যাক আমরা মিন নিয়ে আলোচনা করলাম, এখন আসবো মধ্যমা মিডিয়ান। কতগুলো ডেটা ধরে নাও 8 9 10 17 55 31 5 2 এই ডেটাগুলো দেওয়া আছে। এই ডেটাগুলোর মধ্যমা কি হবে? মধ্যমা জিনিসটা মানেই হচ্ছে মিডল ভ্যালু, মাঝের মানটা কি হবে। এখন তোমরা যদি যে জায়গাটা ভাবছো যে মাঝখানে, তাহলে এই দিক থেকে 3টে এই দিক থেকে 3টে, তাহলে মাঝে দুটো মান আছে, এই দুটোর মধ্যে যেটা খুশি নিয়ে নিতে পারি, তা নয়। কিন্তু মধ্যমার কেসটা হচ্ছে আমাদের এটাকে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ছোট থেকে বড়, নাহলে বড় থেকে ছোট। আমি যদি ছোট থেকে বড়ই সাজাই তাহলে কি হচ্ছে 2, তারপর 5 8 9 10 17 31 55। এটা বড় থেকেও ছোট সাজাতে পারি, কোনো প্রবলেম নেই। বড় থেকে ছোট সাজালে কি হবে
মানে এটা ঊর্ধ্বক্রমে, এটা অধক্রমে। 55, 31, 17, 10, 9, 8, 5, 2। আমরা যেভাবেই সাজাই না কেন, আমি যদি উপরটাকে স্ট্যান্ডার্ড মনে করি, তার মাঝের ভ্যালুটা তার মানে মাঝে কতগুলো টার্ম আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা টার্ম আছে। নাম্বার অফ টার্ম যখন জোড় হয়ে যাবে তখন কি হয়ে যাবে? মাঝে দুটো টার্ম পাবো। নাম্বার অফ টার্ম যদি বিজোড় হয় তাহলে কি হচ্ছে? মাঝে একটা টার্ম পাবো। কিন্তু এখানে মাঝে দুটো টার্ম পাচ্ছি। আমি যদি এখানে আরো একটা বাড়িয়ে দিতাম যে 61, তাহলে এখানে কি হতো? 61। তাহলে কতগুলো ভ্যালু পাচ্ছি? 9টা। তার মাঝের ভ্যালু কি পাবো? 10 পাবো। এদিকে 4টে, এদিকে 4টে, তাহলে মাঝে 10। তার মানে আমাদের মধ্যম পদের ফর্মুলা তো আমরা তো জানি। মধ্যম পদ কি হচ্ছে? কতগুলো টার্ম? 9, মানে n প্লাস 1/2 তম পদ মধ্যম পদটা হবে। যদি n জোড় হয়, বিজোড় হয়, n যদি বিজোড় হয়, এটা ফর্মুলা। n প্লাস 1 তম পদ। দেখো এখানে কতগুলো টার্ম আছে? 9টা। তাহলে 9 প্লাস 1/2, 9 প্লাস 1 মানে কি? 10/2 মানে 5, মানে পঞ্চম পদটাই হবে মধ্যম পদ। আমরা অনেক কম আছে বলে দুদিক থেকে কেটে 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 মাঝখানে চলে যাচ্ছি। অনেক বড় টার্ম যখন হবে লজিক্যালি এভাবে ক্যালকুলেট করবো মধ্যম পদ। আর মধ্যম পদ যেটা হবে সেটাই মধ্যমা। এততম পদ কি হচ্ছে? 10। অতএব মধ্যমা সমান 10। মধ্যমা মানে হচ্ছে, টার্মটা থেকেই বুঝতে পারছো, মধ্যম পদ। যদি নাম্বার অফ টার্ম যুগ্ম হয়ে যায়, ধরে নাও 8, 9, 10, 17, 55, 31, 5 আর 2, এটা যদি দিয়ে থাকতো তাহলে কি আমাদের কতগুলো অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতাম তাহলে কি পেতাম? 2, 5, 8, 9, 10, 17, 31, 55। সেক্ষেত্রে মধ্যম পদ কতগুলো? মোট কতগুলো পদ আছে এখানে? পদের সংখ্যা কত হচ্ছে? 8টা পদ পাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। যখন 8টা পদ পাবো তখন মধ্যম পদ দুটো পাবো। দেখো তুমি দুটো মধ্যম পদ পাচ্ছি, এদিক থেকে 3টে, এদিকে 3টে, মানে 9 আর 10 হচ্ছে মধ্যম পদ। তখন মধ্যম পদ কোনটা কোনটা হবে? মধ্যম পদ দুটি হবে পদ সংখ্যা যদি জোড় হয়। কি কি হবে? n/2 তম পদ, আর একটা n/2 প্লাস 1 তম পদ। তার মানে আমাদের কি হচ্ছে? n/2 মানে কি? চতুর্থ পদ, আর তার সঙ্গে 1 যোগ করলে পঞ্চম পদ। তাহলে দুটো মধ্যম পদ পাচ্ছি। দুটি মধ্যম পদ দুটি কি কি? 9 আর 10। দুটো মধ্যম পদ যখন পাবো তার মধ্যমা হবে ওই দুটো যোগ করে 2। মধ্যমা কি হবে? মধ্যমা সমান ওই দুটো যোগ করে 2, মানে 19/2 সমান 9.5। মধ্যমা হচ্ছে 9.5। তাহলে কি পদ সংখ্যা যদি জোড় হয় তার দুটো মধ্যম পদ পাবো। যে দুটো মধ্যম পদ পাবো সেই দুটো যোগ করে 2 করলে মধ্যমা পেয়ে যাবো। পদ সংখ্যা যদি আমাদের বিজোড় হয় তাহলে একটা মধ্যম পদ পাবো, সেটাই হচ্ছে মধ্যমা। এখন সরাসরি আমি গ্রুপের ডিস্ট্রিবিউশনে চলে যাব। গ্রুপের ডিস্ট্রিবিউশনে প্রবলেম নম্বর 3
গ্রুপের ডিস্ট্রিবিউশন আমি মধ্যমা ক্যালকুলেট করব কি করে? শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা ধরে নাও 0 থেকে 10 ঠিক আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এরকম ধরনের একটা গ্রুপের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এর মধ্যমা ক্যালকুলেট করবো আমরা। এর মধ্যমা ক্যালকুলেট করতে গেলে আমাদের যে টেবিলটা বানাতে হবে, শ্রেণী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যান ক্রমযৌগিক CF ক্রমযৌগিক পরিসংখ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি দেওয়া আছে? শ্রেণীটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 টোটাল। आठ 7 5 4 3। আচ্ছা, মোট পরিসংখ্যান n কত দাঁড়াচ্ছে, মানে যেটা সামেশন f বলবো, মোট পরিসংখ্যান কত হচ্ছে? কত হচ্ছে? এবার ক্রমযৌগিক পরিসংখ্যান ক্যালকুলেট করব। প্রথমে 8, 8 সঙ্গে 7 যোগ করলে 15, 15 সঙ্গে 5, মনে আসছে? ক্রমযৌগিক পরিসংখ্যান কিভাবে করতাম? প্রথমে যেটা 8 আছে, মানে 0 থেকে 10, মানে 10 এর নিচে পর্যন্ত কত আছে? 8। 20 নিচে 8 আর 7 যোগ হবে 15, কোনাকুনি গুণ যোগ হবে। 15 সঙ্গে 5 যোগ হলে 20, 20 সঙ্গে 4 যোগ হলে 24, 24 সঙ্গে 3 যোগ হলে 27। মোট পরিসংখ্যান যেটা হবে সেটাই লাস্টে ক্রমযৌগিক পরিসংখ্যান এসে পৌঁছে যাবে। এবারে তুমি দেখো মধ্যমা শ্রেণী ক্যালকুলেট করতে হবে। মিডিয়ান ক্লাস কি করে ক্যালকুলেট করব? মধ্যমা শ্রেণী, তার জন্য n/2 মানটা কত? 27/2 মানটা কত? 13.5। এই 13.5টা কোথায় আছে? কোন ক্রমযৌগিক পরিসংখ্যানে আছে 13.5টা? 10 থেকে 20 মধ্যে আছে না? 15 মানে কি? 10 থেকে 20 পর্যন্ত যত হবে
সেটা ক্রমযোগী পরিসংখ্যান 15-তে পৌঁছে যাবে। তাহলে মধ্যমার শ্রেণী এই যে 13.5 ক্রমযোগী পরিসংখ্যাটাকে তো এন ধরতে হবে, আর যোগফলটা পরিসংখ্যার যোগফল কেন এন ধরতে হবে? তাহলে ক্রমযোগী পরিসংখ্যা কেন জানছে? 8, 15, 94 না n/2 কি n ধরতে হবে। n মানে হচ্ছে পরিসংখ্যার মোট পরিসংখ্যা। আচ্ছা, তাহলে মধ্যমার শ্রেণী কি দাঁড়াচ্ছে? মধ্যমার শ্রেণীটা আমাদের দাঁড়াচ্ছে সমান 10 থেকে 20। এবারে আমাদের যে জায়গায় ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেই ফর্মুলাটা মনে রাখতে হবে মধ্যমার ক্ষেত্রে। যে মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস AC/F ইন্টু H। যেখানে যে যেমন ভাবে নোটেশন লিখবে, যেখানে এলটা হচ্ছে মধ্যমার শ্রেণীর নিম্ন সীমানা। মধ্যমার শ্রেণীটা কি 10 থেকে 20, তাহলে নিম্ন সীমানা কত? 10। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত হচ্ছে? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত হচ্ছে? 7। এটাই এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 7। তারপরে কি আছে? মধ্যমা শ্রেণীটা কি তার পরিসংখ্যান কি 7। তারপর পরে থাকছে সি, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যান। মধ্যমা শ্রেণীর সি সমান মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান। তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীটা কি 0 থেকে 10, তার ক্রমযৌগিক পরিসংখ্যান কি 8। তাহলে সি সমান কত হচ্ছে 8। মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান। আর এইচটা তো বুঝতে পারছো, স্টেপ লেন্থ মানে শ্রেণী দৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য বা সব শ্রেণীর দৈর্ঘ্য একই জিনিস। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য সমান 10 হয়ে গেছে। এবার মানগুলো বসিয়ে সিম্পলিফাই করো। এগুলো সব ক্লাস 10-এ কিন্তু করেছো, আমি প্রত্যেকটা প্রবলেম টাচ করে যাচ্ছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? মধ্যমা সমান এল মানে কত 10, n/2 কত ক্যালকুলেট করলাম 13.5 মাইনাস সি এর মান কত 8, এফ এর মান কত 7 ইন্টু এইচ সমান 10।
কত হচ্ছে? 10 যুক্ত কত হচ্ছে? 55/7। 5.5/7। তাহলে কত হচ্ছে? 7.9 কত হচ্ছে, তাই তো? 7.8 হচ্ছে, তাহলে 17.8। এটাই হবে আমাদের মধ্যবিক। এরপরে আসবো আমরা মোড। সংখ্যা গুরু মোড। ধরে নাও কতগুলো ডেটা আছে, 5 5 6 7 2 1 5 7 8 9 সরি 7 6 5। কোনো কিছু মান ক্যালকুলেট করছি যে পার এবারে এই ডেটাগুলোর সংখ্যা গুরু মান ক্যালকুলেট করতে হবে, মোড। যেমন মধ্যমার ক্ষেত্রে বলেছিলাম কি মিডিল ভ্যালু। মোডের ক্ষেত্রে একটাই জায়গা হচ্ছে যার পরিসংখ্যা বেশি, যে বেশি বার আছে সেটাই হচ্ছে সংখ্যা গুরু। সংখ্যা গুরু কোথা থেকে বুঝতে পারছো? যেটা বেশি সংখ্যক আছে। দেখো 5 কবার আছে, মানে 5-এর পরিসংখ্যা, 5-এর পরিসংখ্যা কত হচ্ছে? 5-এর পরিসংখ্যা কত হচ্ছে? 1 2 3 4। 5-এর পরিসংখ্যা 4। 6-এর পরিসংখ্যা কত হচ্ছে? 1 2। 6-এর পরিসংখ্যা 2। 7-এর পরিসংখ্যা 1 2 3। 7-এর পরিসংখ্যা 3। 2-এর পরিসংখ্যা 1। 1-এর পরিসংখ্যা 1। তাহলে কার পরিসংখ্যা সব থেকে বেশি? 5। অতএব মোট বা সংখ্যা গুরু মান সমান সংখ্যা গুরুর সমান 5। ভুলেও 4 করে দিব না, মানে যতবার আছে ভুল করে তোমরা এই জায়গাটা করে ফেলো। যতবার আছে সেটা নয়, যার পরিসংখ্যা বেশি সেটাই হচ্ছে সংখ্যা গুরু। যতবার আছে ওটা গুরুত্ব নয়, যার পরিসংখ্যা বেশি সেইটা। এবার আমাদের গ্রুপের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মোড কিভাবে ক্যালকুলেট করব। গ্রুপের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মোড কিভাবে ক্যালকুলেট করব, কিন্তু এটাতে যাওয়ার আগে একটা ফর্মুলা মনে রাখো। মিন মাইনাস মোড, মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান। এটা একটা ফর্মুলা, মিন মিডিয়ান মোডের মধ্যে ফর্মুলা। মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান। এবারে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, একটু অন্যভাবে করা যাবে। 3 মিডিয়ান ওদিকে গেল কত হচ্ছে? 2 ইনটু 2 ইনটু মিডিয়ান, 2 ইনটু মিন। দেখো 3 ইনটু মিন মাইনাস মিন ওদিকে চলে গেলাম, আর এখানে কি মাইনাস মোড আছে, এই 3 ইনটু মিডিয়ান এদিকে চলে এলাম। তাহলে 3 ইনটু মিডিয়ান মাইনাস মোড। মোড ইকুয়ালস টু, এটা মনে রাখতে পারি, এটাও মনে রাখতে পারি। মোড মানে তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের মধ্যক
মাইনাস সংখ্যাগুরু মানে যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু ইকুয়াল টু 3 ইন্টু যৌগিক করে মাইনাস মধ্যমা। মধ্যক মাইনাস মধ্যমা। সংখ্যাগুরু ফর্মুলা যদি কেউ নাও জানি আমরা কোনো ডেটার যৌগিক গড় বা মধ্যক আর মধ্যমা বের করে সংখ্যাগুরু এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। না জটিল কিছু না, না ঠিক আছে। যদিও আমাদের এইখানে যে 11-এর যে সিলেবাস, সেই সিলেবাসে সংখ্যাগুরু ক্যালকুলেশনের যে ফর্মুলা ওই সকল জিনিস অতটা কম আসে যতটা মিন আর মিডিয়ান আসে। যদি আসে তাহলে এই দুটো দিয়ে ক্যালকুলেট করে নেবো। আমরা আপাতত সংখ্যাগুরু ফর্মুলা কম প্র্যাকটিস করব, তাই জন্য এইটা বলে দিয়ে আমি শেষ করে দেব। সংখ্যাগুরুটা যে একটা লম্বা ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে করতে বারণ করেছি। ধরে নাও আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, তোমাদের বইয়ের দিকে লক্ষ্য করো, পেজ নাম্বার 797 পৃষ্ঠাতে, পেজ নাম্বার 797 পৃষ্ঠাতে পেয়েছ? 797 পৃষ্ঠা 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক করবে উইথ দ্য হেল্প পেজ নাম্বার 795 এক্সাম্পল নম্বর 3।